powered by Asian Paints. প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। স্থাপত্য এবং নির্মাণ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান। আজ আমরা কথা বলবো সয়েল টেস্ট বা মাটির ভারবহন পরীক্ষা সম্পর্কে। আপনারা জানেন সয়েল টেস্ট একটি অত্যাবশ্যকীয় বিষয়, যেটি আসলে ভবনের কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এবং মাটির ভারবহন ক্ষমতা যাচাই করার ক্ষেত্রে আমাদের সহায়তা করে। এ বিষয়ে কথা বলতে আমাদের আজকের অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রকৌশলী আজম আহমেদ অলি, যিনি সিনিয়র জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে স্মার্ট ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ভাইয়া, স্বাগত আপনাকে। জি তাওসিফ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ভাইয়া, আমরা জানি আসলে একটা বিল্ডিং ডিজাইন করার একদম প্রথম ধাপ হচ্ছে সয়েল টেস্ট, কারণ এর মাধ্যমে আমরা সেখানকার সাইট কন্ডিশনটা বুঝতে পারি। কিন্তু আমাদের দেশে সাধারণত যেরকম কনস্ট্রাকশন আমরা হতে দেখছি, মেগা প্রজেক্ট বাদ দিয়ে ছোট ছোট কনস্ট্রাকশন, হয়তো বাসা বাড়ি বা মফস্বল পর্যায়ে যেসব স্থাপনা তৈরি হচ্ছে, দেশে আসলে সয়েল টেস্টকে কতটা গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় বা সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি কেমন দেখছেন এই ব্যাপারে? জি জি আপনাকে ধন্যবাদ। আসলে সয়েল টেস্টের ব্যাপারে যদি বলি যে আমাদের একটা বিল্ডিং শুরুর প্রথম ধাপ হচ্ছে সয়েল টেস্ট, এবং সয়েল টেস্ট আপনি যেটা বললেন যে অনেকে গুরুত্ব সহকারে দেখে না, কিন্তু এই সয়েল টেস্ট দিয়ে একটা বিল্ডিংয়ের যে কোনো কাজের সূচনা হয়। আমি যদি আলাদাভাবে বলি যে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি লেভেলে সয়েল টেস্টকে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হিসেবে দেখা হয়। এটার একটা কারণ হচ্ছে আমাদের বিএনবিসি কোডে এটা বলা আছে যে সয়েল টেস্টটা প্রপারলি করতে হবে, এবং সেখানে একটা এরিয়াও দেওয়া আছে যে কতটুকু এরিয়ার মধ্যে কতটা বোরহোল করতে হবে। এই জন্য আমাদের ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিয়াল সাইটগুলোতে আমরা যদি বলি বা মেগা স্ট্রাকচারগুলোতে বলি, তাহলে সয়েল টেস্ট প্রপারলি হচ্ছে। কিন্তু যদি আমরা একটু মফস্বলের দিকে তাকাই বা ঢাকা শহরেও আমরা যদি বলি যে যাদের নিজস্ব ল্যান্ড আছে, তারাও অনেকে এই বিষয়টার সম্বন্ধে সচেতন নয়। এর কারণ হলো, মূল কারণ হলো এটার কস্টিং। কিন্তু আমরা যদি একটা বিল্ডিং কনস্ট্রাকশনের সাথে তুলনা করি, তাহলে সয়েল টেস্টের ভ্যালুটা আসলে কিছুই না, খুবই নগণ্য। এবং এটা আমি যদি লামসাম ধরি যে একটা বিল্ডিং 2 কোটি টাকা বাজেট আছে, সেখানে কিন্তু একটা সয়েল টেস্টের কস্টিং 0.5%ও না, এরকম। তা দেখা যায় যে আমাদের ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিগুলো এই রেটটা দিতে বা এই কস্টিংটা করতে তারা ইচ্ছুক থাকে বা তারা অ্যালাউ করে, কিন্তু যাদের পার্সোনাল প্লট বা রেসিডেন্সিয়াল প্লট, সেটা ঢাকা হোক ঢাকার বাইরে হোক, অনেকেই এটা সম্বন্ধে আসলে সচেতন না। সাধারণ মানুষের ক্ষেত্রে কি এটা কি একটা মেন্টাল ব্যারিয়ার যে সয়েল টেস্ট আমি করব, এটা না করলেও হয়? মানে হয়তো অ্যামাউন্টটা খুব সীমিত, অন্য অনেক দিকে হয়তো তিনি সেই টাকাটা অপচয় করেও ফেলছেন, কিন্তু সয়েল টেস্ট করার সময় তিনি বাধা দিচ্ছেন বা এক ধরনের বাধা অনুভব করছেন। আমি এটাকে আসলে মেন্টাল ব্যারিয়ার বলবো না, এটা একটা প্র্যাকটিস। আচ্ছা, এটা আমাদের পুরনো একটা প্র্যাকটিস থেকে এই জিনিসটা এসে পড়েছে। এর কারণ কি, যে আগে যারা সয়েল টেস্ট করেছে এবং এখনও যারা অনেকেই করছে, জাস্ট কন্ট্রাক্টর বেসড। এখানে না আছে কোনো ইঞ্জিনিয়ার, না আছে কোনো ফিল্ড সেট আপ, না আছে কোনো ল্যাব সেট আপ। এই সব কিছু মিলিয়ে এই জিনিসটা হয়ে গেছে একদম কন্ট্রাক্টর যারা কাজ করে বা একদম ফিল্ড লেভেলে যারা কাজ করে, যারা এই সম্বন্ধে কিছু জানে না, তাদের হাতে চলে গেছে। এবং এই অজ্ঞতার কারণেই অনেক রেসিডেন্সিয়াল প্লট ওনার বা আমাদের মফস্বল বলি আর ঢাকা শহর বলি, অনেক রেসিডেন্সিয়াল প্লট ওনার এই বিষয়টার গুরুত্ব সম্বন্ধেই তারা বুঝতে পারে, নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। এবং তারা এই গুরুত্বটা যদি বুঝতে পারে, তাহলে আসলে কস্টিং কোনো ব্যারিয়ার হবে না। যারা মফস্বলে এই ধরনের কাজ করছে বা 10-12 হাজার টাকায় সয়েল টেস্ট রিপোর্ট করছে, তাদের রিপোর্টটি সম্পূর্ণ ভুল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারা যে কাজটা করছে, ধরেন একটা ল্যান্ডের জন্য 3টা বোরহোল প্রয়োজন বা 3টা বোরিং করা প্রয়োজন, তারা একটা বোরিং কোনো রকমে করছে, এবং সেটার সাথে তারা যে ধরনের হ্যামার বা রিগ ইউজ করছে, সেটা আসলে কোনো স্ট্যান্ডার্ড হ্যামার না, সেটা হচ্ছে একদম রশি টানা ম্যানুয়াল ধরনের একটা হ্যামার, যেটা দিয়ে আসলে প্রপার ভ্যালু আসা প্রায় অসম্ভব। তা এই সব কিছু মিলিয়ে তারা এই কস্টটা কাট করতে পারে, এবং তাদের যে রিপোর্টটা আসে সেটা শুধু আমরা ফিল্ড ডাটাটা পাই। ফিল্ড ডাটা নেয় তারা, এসপিটি যে ভ্যালুটা
সেই এসপিটি ভ্যালুটা নেয় এবং তাদের কাছে দেখবেন ওইভাবে কোনো স্যাম্পলও থাকে না। যদি স্যাম্পল থাকেও সেটা তারা ল্যাব টেস্ট কখনোই করে না। এই যে গ্যাপগুলো থাকে এই গ্যাপগুলো থেকে তারা এই কস্ট কাটিংটা করতে পারে, এক নাম্বার। আর দ্বিতীয়ত যে বিষয়টা, তাদের আসলে ল্যাবের যে কস্টিং বা ল্যাবের পিছনে যে ম্যান পাওয়ার, এগুলো আসলে একদম জিরো। তাদের সেই নলেজও নেই যে এই ধরনের সয়েলে কী ধরনের ইফেক্ট আসতে পারে, এ ধরনের নলেজ তাদের নেই। তারা শুধু জানে যে এই এরিয়াটায় হার্ড লেয়ার পাওয়া যায় হচ্ছে কথা 50 ফিটে বা 60 ফিটে। তাদের পূর্ব অভিজ্ঞতা থেকে তারা জানে, মানে আশেপাশের কোন জি, একটা আশপাশের sample কন্ডিশন থেকে। বা জি, দীর্ঘদিন তারা যেহেতু ওখানে লোকালি কাজ করে, তারা জানে যে এই জায়গাটায় আমরা 50 থেকে 60 ফিটের মধ্যে হার্ড লেয়ার পাই এবং তারা দেখা যায় ওই জিনিসটাই রিপিট করে, বা 50-60 ফিট গিয়ে যখন ওই হার্ড লেয়ারটা পায় তখনই তারা কাজটা স্টপ করে দেয়। ক্লায়েন্টদের পারসেপশন অনেক সময় এরকম থাকে যে আমার পাশের প্লটের অমুক সাহেব সয়েল টেস্ট করেছেন, উনার রিপোর্টটা দেখেই আপনি আমার বাড়িটা ডিজাইন করে দেন। জি। তো এই ক্ষেত্রে একুরেসিটা আসলে মানে কি ধরনের গন্ডগোল ঘটে যেতে পারে এখানে? এটা আসলে আমাদের একটি কমন সমস্যা এবং এটা দেখা যায় অনেক ইঞ্জিনিয়াররাও এটা অ্যাকসেপ্ট করে নেয় যে আমরা পাশে প্লটের বা তার অপোজিট প্লটের একটা সয়েল টেস্ট রিপোর্ট দিয়ে আমরা ডিজাইন করি, কিন্তু এই থিওরিটাও সম্পূর্ণ ভুল। কেন ভুল? কারণ আমরা যদি এখন চিন্তা করি ঢাকা শহরের বা ঢাকা শহরের এক্সটেন্ডেড যে পার্টগুলো, আমি যদি এক্সাম্পল হিসেবে বলি পূর্বাচল, বসুন্ধরা আবাসিক, জি, উত্তরা দিয়াবাড়ি, বা এইদিকে আমি যদি ধরি হচ্ছে রিভার ভিউ, এগুলো কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে ফিল্ড ল্যান্ড বা এগুলো হচ্ছে স্যান্ড ফিলিং করে এই ল্যান্ডগুলো প্রিপেয়ার করা হয়েছে। তার মানে আমরা এখন থেকে 20 বছর আগে বা 50 বছর আগে বা 100 ইয়ার্স এগো এগুলোর কী কন্ডিশন ছিল আমরা কিন্তু জানি না। এগুলো আমরা এখন যখন সাইট ভিজিটে যাচ্ছি আমরা কিন্তু দেখছি একটা প্লেইন ল্যান্ড। জি, অতএব এইখানে কিন্তু আমরা জানি না যে 20 বছর আগে কী অবস্থায় ছিল। এখানে একটা ডোবা থাকতে পারে, একটা পুকুর থাকতে পারে, একটা নদী থাকতে পারে, এটা হতেই পারে। এবং এমনটাও হতে পারে যে আপনার প্লটটার 2টা বোরহোল পড়েছে হচ্ছে পুরনো ল্যান্ডে বা ওগুলো খুব ভালো মাটি, আর একটা শক্ত মাটি, আর সামহাও একটা বোরহোল আপনার পড়েছে নদীতে বা ডোবাতে। জি, অতএব আমরা যদি এখানে কম্প্রোমাইজ করি যে আমরা একটা বোরহোল দিয়ে বাকি 2টা রিপোর্ট করে ফেলি, বা অপোজিট প্লটের বা পাশের প্লটের উমুক সাহেবের রিপোর্ট দিয়ে আমরা এখানে ডিজাইন করে ফেলি, এটা আসলে কোনোই লজিক্যাল ইনফরমেশন না, লজিক্যাল কথা না। আর আমি দেখেছি যে আমাদের ইঞ্জিনিয়াররাও এই ক্ষেত্রে এই ভুলটি করে থাকে যে আমরা আশপাশে কোনো ল্যান্ডদের সয়েল টেস্ট রিপোর্ট দিয়ে আমি এটা ডিজাইন করছি। আপনি একটা ধারণা নিতে পারেন একজন ইঞ্জিনিয়ার হিসেবে, আমি ওই এরিয়াটা সম্বন্ধে একটা ধারণা নিতে পারি, প্রিলিমিনারি ধারণা, কিন্তু আমি কোনোদিনই আরেকটা প্লটের সয়েল টেস্ট রিপোর্ট দিয়ে এই প্লটের ডিজাইন করতে পারি না। ফিল্ডে আমরা যে বোরিং যে মেথডে করে থাকি এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড পেনিট্রেশন মেথড। এখানে একটা হ্যামারকে 63.5 কেজির একটা হ্যামারকে ফ্রি ফল করানো হয় এবং এই হ্যামারটার আসলে অনেকগুলো টাইপ আছে। আমাদের যে মেশিনটা আছে সেটায় এই ডিস্টেন্সটা অটোমেটিক্যালি মেনটেন হয়, আচ্ছা, একটা নির্দিষ্ট দূরত্ব গিয়ে ওই হ্যামারটা ফ্রি ফল হয়ে যায় এবং এইখানে অ্যাকুরেসিটা খুব ভালো বজায় থাকে। এরপরে হচ্ছে আমরা প্রত্যেকটা ডেপথে এসপিটি কাউন্ট করি বা এসপিটি ভ্যালু কাউন্ট করি। প্রত্যেকটি ডেপ বলতে আমরা 1.5 মিটার বা 5 ফিট পর পর এই এসপিটি ডাটাটি নেই এবং এই কাউন্টটা থেকেই আসলে বোঝা যায় যে হার্ডনেসটা কীরকম বা এটা কীরকম শক্ত মাটি বা নরম মাটি। এরপরে আমরা এই যে স্যাম্পলগুলো কালেক্ট করব, মানে এসপিটি টেস্ট করার সাথে সাথে প্রতি 5 ফিট পর পর স্যাম্পল কালেক্ট করা হয়, সয়েল স্যাম্পল কালেক্ট করা হয় এবং আপনি দেখেছেন যে এটা জিপার ব্যাগে খুব ভালোভাবে প্রিজার্ভ করা হয় ল্যাব টেস্টের জন্য। এই স্যাম্পলগুলো কী ধরনের স্যাম্পল, এটা কি স্যান্ড নাকি ক্লে নাকি সিল্ট, এটা আমরা আইডেন্টিফাই করি মূলত ল্যাবে এনে। আমরা যে স্যাম্পলটা ফিল্ড থেকে কালেক্ট করে নিয়ে আসলাম খুব ভালোভাবে সিল্ড প্যাকে প্রিজার্ভ করে, প্রথম কথা হচ্ছে এই স্যাম্পলটার কোনো ময়েশ্চার বের হওয়া যাবে না বা আর্দ্রতা বের হওয়া যাবে না। এই কারণে কিন্তু আমরা এটাকে সিল্ড কন্ডিশনে নিয়ে আসলাম এবং সিল্ড কন্ডিশনে আনার পরে আমরা ধাপে ধাপে অনেকগুলো টেস্ট করি। এর ভিতরে আপনার ময়েশ্চার কন্টেন্ট আছে, আমরা ওয়াশ সিভ অ্যানালাইসিস করি বা গ্রেইন সাইজ ডিস্ট্রিবিউশন টেস্ট করি। তারপরে আমরা এটা অ্যাটাবার্গ টেস্ট করি যেখান থেকে আমরা লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিট পেয়ে থাকি এবং এই সবগুলো টেস্টের মাধ্যমে আমরা একটা ক্লাসিফিকেশনে আসি, ফাইনাল ক্লাসিফিকেশনে আসি যে এই সয়েলটা আসলে কি একটা স্যান্ড নাকি ক্লে, এবং স্যান্ড হলে এটা কী ধরনের স্যান্ড।
স্যান্ডের পার্সেন্টটা কতটুকু, এটা ক্লে হলে কি ধরনের ক্লে, এটা ক্লের পার্সেন্টটা কতটুকু, সিল্টের ক্ষেত্রেও সেম। এভাবে আমরা বিভিন্ন ল্যাব টেস্টের মাধ্যমে একটা স্যাম্পলকে ফাইনাল আইডেন্টিফাই করি যে এটা কি ধরনের সয়েল। সেই অনুযায়ী আমরা ওকে একটা ক্লাসিফিকেশন করি এবং এই ক্লাসিফিকেশন এবং ফিল্ডের যে এসপিটি ভ্যালু আমরা পেলাম, এই দুইটির সমন্বয়ে আমাদের হয় হচ্ছে বোরলগ। এই বোরলগটাই মেইনলি আমাদের যে কোনো ডিজাইনাররা আসলে মূলত দেখেন যে এই বোরলগটা কীরকম আছে। বোরলগটা হচ্ছে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ সয়েল টেস্ট, যেটা দিয়ে আর কি বোঝা যায় যে এই ল্যান্ডের সয়েল টাইপটা কীরকম। তার মানে আমরা যদি মোটা দাগে আর একটু রিপিট করি, বিষয়টা আসলে এমন যে আমরা একটা বিল্ডিং এর লাইভ লোড এবং ডেড লোড যেটা ক্যালকুলেট করব, অর্থাৎ মাটিতে যেটুকু ভর স্থানান্তরিত হবে সেই সক্ষমতা বা ক্ষমতা বোঝার জন্য আমাদের একটা একুরেট সয়েল টেস্ট রিপোর্ট দরকার। অবশ্যই। এবং আপনি আসলে একটা আইডিয়াল প্রসেস ব্যাখ্যা করেছেন। এখন এটার জন্য আসলে লম্বা সময়ের একটা বেশ কি বলা যায় কর্মদক্ষতা দরকার, একই সঙ্গে বেশ সময়ও দরকার। এখন বাংলাদেশে আসলে কি পরিমাণ ল্যাব আছে যাদের এই দক্ষতা আছে এবং সেই ল্যাবগুলো আসলে বাস্তবিক অর্থে কতখানি ব্যস্ত এখন? আমার জানা মতে ঢাকা শহরে 4 থেকে 5টি ল্যাব আছে যেগুলো স্ট্যান্ডার্ড মেনটেন করে এবং যাদের সবগুলো ইকুইপমেন্ট আছে, সব ধরনের টেস্ট করা হয়। এবং আমাদের কাজের ব্যস্ততা যদি বলি, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমরা যে পরিমাণ কনস্ট্রাকশন আসলে হচ্ছে তার সাথে যদি আপনি এর আলোকে যদি বিবেচনা করেন। জি, আমি যদি এর আলোকে বিবেচনা করি তাহলে যাদের রেসিডেন্সিয়াল প্লট আছে তাদের আসলে আরও সচেতন হওয়া উচিত। তাদের যে কাজগুলো হচ্ছে সেগুলো একটা ভালো সয়েল টেস্ট কোম্পানি থেকে বা ভালো সয়েল ল্যাব জাজ করে তারা যেন কাজগুলো করে। তার মানে আসলে সোজা ভাষায় বলতে গেলে সেই স্যাম্পলগুলো আপনাদের কাছে এসে পৌঁছাচ্ছে না, আপনি সেটা বলতে চাচ্ছেন? সব ক্ষেত্রে সেটা এসে আমাদের কাছে পৌঁছাচ্ছে না। এর আরেকটি কারণ হলো যে সয়েল টেস্টটা ক্লায়েন্ট বা যার ল্যান্ড সে যদি নিজ দায়িত্বে করে, আমি মনে করি এটা সবচেয়ে ভালো সিদ্ধান্ত। সে নিজ দায়িত্বে একটা কোম্পানিকে দিবে, যাদের ভালো ল্যাব আছে, সে ল্যাব ভিজিট করবে, সে ফিল্ডের ক্যাপাসিটি দেখবে, তাদের প্রিভিয়াস রিপোর্ট দেখবে, প্রিভিয়াস কাজ দেখবে। এগুলো দেখে তার নিজের জাজ করতে হবে যে আমি সয়েল টেস্ট কাকে দিয়ে করাবো। এটা হচ্ছে আমার পরামর্শ। অনেক ধন্যবাদ। যেহেতু বিষয়টার সঙ্গে আজীবনের নিরাপত্তা জড়িত এবং আমরা দেখছি যে বিভিন্ন সময়ে ভূমিকম্প আমাদের নাড়া দিয়ে যাচ্ছে, সে কারণে আমাদের প্রত্যেকের ভবনের কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে যাতে সকলেই সয়েল টেস্টের ব্যাপারে সচেতন হন, সেটাই আমাদের কাম্য থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ আমাদের সামনে তুলে ধরেছেন। জি, ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মূল আলোচনা। এবারে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেইন্টস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট নবীন নিয়াজ খান। কেমন আছেন? ভালো আছে। আপনার তো অনেক লম্বা সময়ের এক্সপিরিয়েন্স, নিয়ার অ্যাবাউট 18 বছরের মতো। এই এক্সপিরিয়েন্সটা জুড়ে কোন ধরনের কাজগুলো সবচেয়ে বেশি করা হয়েছে বা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? যেহেতু আমি আর্কিটেক্ট, আমার কাজ তো হচ্ছে আসলে সব কিছুই করা। রেসিডেন্স করেছি আমরা, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, ইন্টেরিয়র করেছি। তারপর আপনার ছোটো আউটলেট ছিল আমাদের, অ্যাপার্টমেন্ট বিল্ডিং, ইন্ডিভিজুয়াল হাউস, গ্রুপ হাউস। আপনারা প্রচুর পরিমাণে ইন্টেরিয়র কাজও করে থাকেন, যেখানে তো পুরনো বিল্ডিং থাকে, যেটাকে আবার নতুন করে নতুন রূপে সাজাতে হয়। সেই ধরনের কাজের ক্ষেত্রে আপনারা কোন এই ডিজাইনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোন ব্যাপারগুলোকে প্রায়োরিটি দিচ্ছেন? হ্যাঁ, ইন্টেরিয়র কিন্তু সেটা মানুষ এখানে থাকবে, হয় সে কাজ করবে বা সে বাস করবে, তাই না? তো সেখানে তার যে হেলথ সেফটি বলেন, তার যে মুড, তার মেন্টাল হেলথ, হ্যাঁ, তার প্রোডাক্টিভিটি ভেরি মাচ কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু এনভায়রনমেন্টের জন্য আর কি। তো সেই জায়গাগুলোতে আমরা চিন্তা করি যখন কাজ করি পুরোনো বিল্ডিংয়ে, সেটা রিভাইভ করা, তার যে ইনহ্যাবিটেন্স থাকবে, তার যে যারা এখানে ইউজার থাকবে, তার যাতে প্রোডাক্টিভিটি বেড়ে যায়, তার যাতে মুড, তার মেন্টাল হেলথ যাতে মানে অক্ষুণ্ণ থাকে, সেদিকটা আমরা মনোযোগ দিই সবচেয়ে বেশি। এই যে ইন্টেরিয়র বা এই অফিস সার্ফেসগুলো যখন আপনারা ডিজাইন করেন, তখন কালারের ক্ষেত্রে যদি কালার চুজ করার ব্যাপার আসে, তখন কোন ব্যাপারগুলো আপনারা আসলে মাথায় রাখেন? অ্যাজ অ্যান আর্কিটেক্ট কালার চুজ করি, প্রাইম কনসার্ন হচ্ছে কিন্তু ইউজার মেনটেন্যান্স ফ্রি। একটা কালারকে ইজিলি ব্রিদেবল, ইজিলি ওয়াশেবল বা মপেবল বলি আমি, হ্যাঁ, এটার মধ্যে কোনো ক্ষতিকর কেমিক্যাল নাই, লাইফ হ্যাজার্ড তৈরি করবে না,
সেটা কিন্তু আমাদের প্রাইম কনসার্ন থাকে। এবং অবশ্যই অ্যাস্থেটিক অ্যাপিলিং। তাছাড়াও আমাকে আমার ড্যাম প্রুফ করবে, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। বর্তমান সময় কিন্তু ড্যামটা আমাদের কনটেক্সটে ধুলোবালি এবং ড্যাম কিন্তু হাইলি চ্যালেঞ্জিং ইস্যুস। হ্যাঁ, আমরা কিন্তু পানি ঠেকাতে পারি না, পানি ঢুকে যায়, ড্যাম চলে আসে। তো সেই ড্যামটা কন্ট্রোল করা গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে সঠিক রং কিন্তু আমাদেরকে সে জায়গায় আমাদের উদ্ধার করতে পারে। রঙের আগে কিন্তু একটা পর্যায়ে সিলার করতে হয়, যেটা আমরা সবাই জানি। সো এই সিলারের মধ্যে যদি ওয়াটারপ্রুফিং কোনো কোয়ালিটি আসে বা কোনো প্রপার্টিস আছে, সেটা নিশ্চয়ই আমাদের সারফেসকে লম্বা সময় যাওয়ার জন্য বা অ্যাকচুয়ালি ড্যাম প্রুফ করার জন্য হেল্প করবে। অবশ্যই আমাদের ডিজাইনে কিন্তু প্রথম থাকতে হবে যে পানিটাকে রোধ করা, প্রপার ড্রিপ কোর্স ডিজাইন করা, যাতে দেখবেন আপনি প্রত্যেকটা জয়েন্ট দেখবেন যে আমাদের পানি কোথায় ঢোকে। পেন্ট করার বিমের যে জয়েন্টটা, যেখানে আমার গিয়ে ওয়াল থাকে সেখান থেকে পানি আসে, বা যেখানে আমার ফ্লোরটা জয়েন্ট হচ্ছে সেখান থেকে পানি আসে, কিংবা হতে পারে আমার যে জানলার সিলটা প্রপারলি সিলড হয়নি সেখান থেকে পানি আসে। তো অ্যাজ অ্যান আর্কিটেক্ট বা ডিজাইনে আমাকে কিন্তু প্রাথমিকভাবে এটাকে কিন্তু আমাকে সিল করতে হবে যাতে পানি না আসে। তারপর পানিটা আমার কিন্তু ড্যাম্প হয় একটা ওয়াল। কেন হয়? বিকজ ওই সারফেসটা যে মশাটা কন্টেইন ছিল তাকে কিন্তু আমি বেরোতে দিইনি, সে সুযোগটা সে পায়নি। যার ফলে রং করলাম খুব তাড়াহুড়ো করে, সে ইভেনচুয়ালি সে ড্যাম্পটা ছেড়ে দিল এবং ওয়ালটা ড্যাম্প হয়ে গেল। তো বিভিন্ন কারণে এটার মধ্যে থাকতে পারে সল্ট, বিভিন্ন কেমিক্যালস, বিভিন্ন পানি। তো সব কিছু ডিপেন্ড করে আসলে একটা সারফেস কিন্তু সব ধরনের ড্যাম্প একরকম হবে না। এটা কিন্তু সারফেস ভেদে, ম্যাটেরিয়াল ভেদে ড্যাম্পনেস ডিফারেন্ট হয়। তো সেটা আমাদের কিন্তু বুঝতে হবে যে কী ধরনের ড্যাম্পিং হচ্ছে, কেন হচ্ছে। তো সেইটাকে বুঝে কিন্তু আমাদের ড্যাম্প প্রুফটা ওই কোডটাকে আমাদের অ্যাপ্লিকেট করতে হয়। রিসেন্টলি জানেন এশিয়ান পেইন্টস কালার নেক্সট অনেক দিন থেকেই করছেন এবং এবার 2024 হয়ে গেল, যার মাধ্যমে আমরা কিছু ট্রেন্ড জানতে পারছি, কিছু শর্ট লিস্টেড কিছু শেডও আমরা পাচ্ছি। এটা অ্যাকচুয়ালি ডিজাইনিংয়ের ক্ষেত্রে বা অ্যাকচুয়ালি ট্রেন্ড সেটিংয়ের ক্ষেত্রে কতটুকু হেল্প করছে? দেখেন, ট্রেন্ড কিন্তু ঘুরে ঘুরে আসে। হ্যাঁ, যে রঙটা হয়তো ইউজ হতো 60 দশকে, হয়তো 80 দশকে সেই রঙটা হয়ে গেছে অবসলিট, কিন্তু কালের বিবর্তনে কিন্তু দেখা যাচ্ছে আবার সেই রঙটা ঘুরে আসছে। তো আমি এই ক্ষেত্রে কালার ইন্ডাস্ট্রি আমি থ্যাংক ইউ দিব, তারা প্রপার R&D করে বর্তমান প্রেক্ষাপটে বা বর্তমান ট্রেন্ড সেটিংয়ে যে কম্বিনেশনগুলি, যে শেডগুলি এখন মানে রেইন করছে কাছাকাছি, যেগুলি আমাদেরকে শুধুমাত্র অ্যাস্থেটিক অ্যাপিল না, যেটা আসলে ফাংশনালি এবং যেটা আসলে আমি বলবো যে যেটা আমাদের লাইফের জন্য ইম্পর্ট্যান্ট, যেটা আমাদেরকে সেফটির জন্য এবং আমাদের যে মুড বুস্টিংয়ের জন্য গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু তারা একটা কাজ করছে এবং এই কম্বিনেশনটা আমাদের কিন্তু বর্তমান ট্রেন্ড সম্পর্কে একটা ধারণা দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, আপনি আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিলেন আমাদের প্রোগ্রামে আসার জন্য। আপনাকে ধন্যবাদ, এশিয়ান পেইন্টসকে ধন্যবাদ। আজকের এই ডিসকাশন থেকে আসলে আমরা জানতে পারলাম কালারকে যদি আমরা আসলে কম্বিনেশন করে জানতে চাই এবং কোন ট্রেন্ডগুলো চলছে সেটা যদি আরেকটু বেটার বুঝতে চাই, এশিয়ান পেইন্টসের কালার নেক্সট আমাদেরকে হেল্প করতে পারে। এর বাহিরেও বিল্ডিংটাকে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য রঙের একটা অন্যতম ভূমিকা, অ্যাজ ওয়েল অ্যাজ ড্যাম্পকে প্রোটেক্ট করতে হবে বিভিন্ন ধরনের কেমিক্যালের মাধ্যমে। এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, সেই আশায় শেষ করছি। শুভরাত্রি। Powered by Asian Paints.